মেহেরিন চেয়ারে বসে বলে, অর্ণব আর বাকি বাচ্চাদের মতো না, তার মানসিক গ্রোথ সবার মতো না, ও মানসিকভাবে খুব দুর্বল। তাহলে আমাকে কেন ড্যাডি বলে ডাকে? সেটা আমি জানি না, তবে আমি ওকে বলিনি। আমার কাছে সবটা করে যাচ্ছে। গোলাবেন না, আমি বলবো এইসব নিয়ে ভাববেন না। আর দেরি করে হলেও কয়েকদিন পর অর্ণবও আপনার সন্তান হবে, তাও 1 বছরের জন্যই। মেহেরিনের কথা শুনে নির্ঝর ভারী বিরক্ত হলো। সে উঠে দাঁড়ালো, কিছু না বলেই বের হয়ে গেল। তার মনে হলো তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। বাইরে এসে খোলা আকাশের নিচে শ্বাস নিল সে। নির্ঝর চলে যেতেই মেহেরিন এক দীর্ঘশ্বাস ফেলল। সামনে তাকিয়ে দেখলো একটা ফ্রেমে তার আর অর্ণবের ছবি। অর্ণবকে কোলে নিয়ে বসে আছে সে। অর্ণবের মুখে স্নিগ্ধ হাসি। মেহেরিন ছবিটাকে হাতে নিল। সে জানে নির্ঝর এখন কি ভাবছে। এটা কারো পক্ষেই সম্ভব না অন্যের বাচ্চাকে নিজের বাচ্চার চোখে দেখা, কিন্তু অর্ণব নির্ঝরকে নিজের বাবার জায়গা দিয়েছে। এখন নির্ঝরের প্রতিক্রিয়া কি হবে সে জানে না। নির্ঝর মানিয়ে নিতে পারবে তো তার অর্ণবকে? না পারলে নিতে হবে। সে সব কিছুই দিচ্ছে নির্ঝরকে, এরপরও কেন মানিয়ে নেবে না সে? নির্ঝর খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। কখনো ভাবেনি অন্যের বাচ্চা তাকে ড্যাডি বলে ডাকবে। গতকাল ডাকলেও সে নিছক মজা বলে ভেবে নিয়েছে। সে জানতোই না এটা মেহেরিনের ছেলে অর্ণব। এইবার যখন অর্ণবকে ড্যাডি বলে ডাকলো, এতে নির্ঝরের বেশ বিরক্ত লাগছে। তার নিজের কোনো সন্তান নেই, বউ বাচ্চা নেই, কয়েকদিন পরে বিয়ে করবে, তাকে কেউ ড্যাডি বলে ডাকলে ব্যাপারটা বেশ বিরক্তিকর। অস্বস্তি লাগছে তার। নির্ঝর গায়ের জ্যাকেটটা খুলে ফেলল। বেশ গরম লাগছে তার। তার শরীরে কালো রঙের একটা টি শার্ট, সেটা নাড়িয়ে যাচ্ছে সে। গাড়ির ভেতর ঢুকে গাড়ি স্টার্ট দিল। এখন তার মাথা গরম হয়ে আছে। আপাতত কিছু একটা না করলে সে শান্ত হবে না। নির্ঝর গাড়ি নিয়ে সোজা গেল তার বন্ধুদের সাথে আড্ডা দিতে। এখন তারাই পারে তার মন ভালো করতে। সবাই একে একে গল্প করছে। এর মাঝে নির্ঝর শুধু বিয়ারে চুমুক দিচ্ছে আর ভাবছে ড্যাডি ডাকটা যেন তার শরীরে কাঁটার মতো বিঁধছে। চোখ বন্ধ করতেই অর্ণবের মুখটা ভেসে ওঠে। পরক্ষণেই তার শরীর শান্ত হলো। বোধ হলো কি করছে সে? একটা নিষ্পাপ বাচ্চার উপর রাগ করছে। এটা কি ঠিক? কোনো মানুষের পক্ষে সম্ভব না একটা বাচ্চার প্রতি রাগ হওয়ার। একজন অমানুষই পারে, কিন্তু সে তো আর অমানুষ না। এরকম মানসিক যন্ত্রণা নিতে নিতে এখন সে ক্লান্ত। সে টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিল সে। তার শরীর ছেড়ে দিয়েছে। কেমন এক শান্তির অনুভব করছে। এতক্ষণের অস্থিরতা যেন এখন কাটলো। নির্ঝরের এক্স গার্লফ্রেন্ড তমা এলো হুট করেই। নির্ঝর এখনো আগের অবস্থায়। সে এসেই নির্ঝরের মাথায় হাত বুলিয়ে বলল, হ্যান্ডসামের আজ কি হলো? ফরহাদ বলে ওঠে, কিছুই না, হবু বউয়ের সাথে দেখা করে এসেছে। ঈশান বলে ওঠে, ভাবি নিশ্চিত যার চোখে। আরিফ বলে ওঠে, ঝরছে না অন্য কিছু কিভাবে বলবো। তমা ন্যাকামি করে বলে ওঠে, এটা তুমি কি করলে নির্ঝর? আমি চাইলাম তোমায় বিয়ে করতে, আর শেষমেশ তুমি কি না মেহেরিন বর্ষা খানকে বিয়ে করছো? এটা কি ঠিক? তার কথা বলার ভঙ্গিতে হেসে উঠল চারপাশ। নির্ঝর এখনো আগের অবস্থায়, শুধু ফরহাদ তাকিয়ে আছে তার দিকে। সে হাসছে না। ফরহাদের চোখ পড়ল অনামিকা ঢুকছে। ঈশান বলে ওঠে, আরে অনামিকা। অনামিকার নাম শুনে মাথা তুলে নির্ঝর তাকিয়ে দেখে অনামিকা আসছে। তার সাথে একটা ছেলে তার হাত ধরেই আসছে। সে বেশ সেজে গুজে এসেছে। নির্ঝর একটা জিনিস খেয়াল করে হেসে দিল, আর তা হলো অনামিকা তার দেয়া উপরের ড্রেসটা পরেছে তার নিউ বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে। তোমার ঢং করে বলে, মনে হচ্ছে পুরনো প্রেম জেগে উঠেছে। আরিফ বলে ওঠে, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ি না। হো হো করে হেসে ওঠে চারিদিক। নির্ঝর তমার দিকে এবার তাকায়। তমা বলে ওঠে, নির্ঝর একটু জোরেই বলে ওঠে। কথাটা উপস্থিত সবার কানেই গেল। অনামিকাও বাদ পড়েনি। অনামিকা একটা ড্রিঙ্কের গ্লাস হাতে নিয়ে সামনে ফিরল। চোখ পড়ল নির্ঝরের উপর। অনামিকার নতুন বয়ফ্রেন্ড তার কানে ফিসফিসিয়ে বলল, নির্ঝর তোমাকে জ্বালানোর জন্য এসব বলেছে, তুমি ওর কথায় কান দিও না। বলেই অনামিকাকে হাত ধরল। নির্ঝরের চোখে এটা আড়াল হলো না। সে ভ্রু নাচিয়ে বিয়ারের বোতল মুখে দিল, কিন্তু বিয়ার শেষ। নির্ঝর খুব জোরে ওয়েটারকে বলল আরেক বোতল বিয়ার দিতে। অনামিকা হেসে তার বয়ফ্রেন্ডের হাত ছেড়ে নির্ঝরের দিকে এলো। তার হাতের গ্লাস সেখানে রেখে নির্ঝরের দিকে তাকালো। অতঃপর সবার উদ্দেশ্যে বলে ওঠে,
নির্ঝরের হবু বউ যেই সুন্দরী সেটা তো শুধু সে জানলে হবে না, তাই না গাইস? চারিদিক থেকে সবার চিৎকার শোনা গেল। সবাই চাইছে নির্ঝর যেন তার হবু বউয়ের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। নির্ঝর উঠে অনামিকার একটু কাছে গিয়ে বলল, সুন্দর জিনিস একা দেখার মজাই আলাদা, কিন্তু বলেই একটা বাঁকা হাসি দিল। অতঃপর অনামিকার হাত থেকে ড্রিঙ্কের গ্লাসটা নিয়ে অনামিকার দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলল, আগামী রবিবার সবাইকে আমার তরফ থেকে ট্রিট, যেখানে আমার হবু বউ মানে জানেমান উপস্থিত থাকবে, সবাইকে দেখাবো সেদিন। অনামিকার বয়ফ্রেন্ড এসে অনামিকার হাত ধরে তাকে একটু দূরে নিয়ে গেল। চারদিক থেকে হাততালির আওয়াজ। ফরহাদ, ঈশান, আরিফ তিনজনই বেশ অবাক। নির্ঝর গ্লাসে চুমুক দিয়ে বের হয়ে এলো ক্লাব থেকে। তার পিছন পিছন ফরহাদ, ঈশান আর আরিফ তিনজনই নির্ঝরকে ঘিরে ধরল। নির্ঝর ভ্রু কুঁচকে তিনজনের দিকে তাকিয়ে বলল, এভাবে আমার পথ আটকে দাঁড়িয়ে আছে। তুই কি পাগল হলি? কেন পাগল হব কেন? ঈশান বলে ওঠে, তুই বাবিকে আনবি তাও এখানে? হ্যাঁ তো। ফরহাদ বলে ওঠে, তুই বুঝতে পারছিস না অনামিকা তোকে জ্বালানোর জন্য করছে। জানি। বলেই নির্ঝর পাশ কাটিয়ে চলে গেল। পিছন থেকে আরিফ বলে ওঠে, আমার মনে হয় না ভাবি কখন এখানে আসতে চাইবে। কোনো চিন্তা ভাবনা না করেই এমন একটা ডিসিশন নেওয়া ঠিক হয়নি। একবার ভাবিকে জিজ্ঞাসা তো করতি, তারপর না হয় সবাইকে বলতি। নির্ঝর, তোর আরেকবার ভাবা উচিত। নির্ঝর গাড়ির দরজাটা খুলে ভিতরে বসে বলল, আমি যখন বলেছি মেহু আসবে, তার মানে সে আসবে। বলেই গাড়ি স্টার্ট দিয়ে নির্ঝর চলে গেল। অতীত কখনোই মানুষকে ছেড়ে যায় না, কোনো না কোনো সময় সে ঠিকই ফিরে আসে। অতীত মানুষ যত আঁকড়ে ধরে ততই কষ্ট পায়, আর মেহেরিন কোনোভাবেই চায় না সে কষ্ট পেতে। তাই সে যত পারে তার অতীত থেকে পালিয়ে যায়, খোঁজে নতুন আশ্রয় যা তার অতীতকে ভুলিয়ে দেবে। কিন্তু দিন শেষে সেই রাতের অন্ধকারে তার কালো অতীত তাকেও আধারে নিয়ে যেতে চায়। কোনো রাতেই ঘুম হয় না তার। এখন আর স্বপ্ন দেখতে ইচ্ছে করে না। স্বপ্ন যত সুন্দর করে শুরু হয় ততটাই কষ্টে সেটা শেষ হয়। মাঝে মাঝে সারা রাত জেগেই কাটিয়ে দেয় সে। গতকাল রাতেও সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি মেহেরিন। ঘুমের ওষুধ খাবার পরেও তার ঘুম হয়নি। সারা রাত কেমন মাতাল মাতাল হয়ে জেগেছিল সে। ভোর হতেই দু চোখের পাতা এক হলো। শান্ত অর্ণব ঘুমের ঘোরে মেহেরিনকে না পেয়ে উঠে পড়ল। চোখ টলতে টলতে বসে দেখে মেহেরিন ইজি চেয়ারে বসে আছে, তার চোখ বন্ধ। অর্ণব বিছানা ছেড়ে উঠে যায় চেয়ারের সামনে। মেহেরিনের দিকে খানিকক্ষণ তাকিয়ে বুঝতে পারে সে ঘুমিয়ে আছে। সে তার গুটি গুটি পায়ে আলমারির কাছে যায়, একটা টুল নিয়ে তাতে দাঁড়িয়ে আলমারি থেকে একটা চাদর বের করে তার ছোট দুখানা হাত দিয়ে চাদরটা বের করতে যায়। চাদরের সাথে সাথে বেশ কিছু জামা কাপড়ও পরে। অর্ণব পিছনে ফিরে দেখে তার মাম্মি একটু নড়ে উঠেছে, তবে ঘুম ভাঙেনি। চাদরের অর্ধেকটা মেঝেতে আর বাকি অর্ণবের হাতে। এই চাদর এনে মেহেরিনের কোলে বিছিয়ে দেয় সে। মায়ের প্রতি এই সূক্ষ্ম ভালোবাসার পরিমাণ যে অনেক বেশি। অতঃপর ঘড়ির অ্যালার্মটা বন্ধ করে দেয় যাতে মায়ের ঘুম না ভাঙে। মেহেরিন চেয়ারে ঘুমিয়ে থাকলে অর্ণব বুঝে যায় মেহেরিন সারা রাত ঘুমায়নি। একা পায়ে রুম ছেড়ে নিচে চলে আসে অর্ণব। মিস মারিয়া সবে গরম পানিতে চায়ের পাতা দিল। একটু পরই অ্যালার্ম বাজবে। ম্যাম উঠেই সবার আগে চা খেতে চাইবে। সিঁড়ি দিয়ে কারণ আমার শব্দ শুনে উঁকি মেরে তাকিয়ে দেখে অর্ণব সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছে। তাকে দেখা মাত্র চুলার আঁচ কমিয়ে দৌড়ে তার কাছে আসে মিস মারিয়া। কোলে তুলে সিঁড়ি থেকে নামিয়ে জিজ্ঞেস করে, ম্যাম ওঠেনি? অর্ণব মাথা নাড়িয়ে না বলে। এখনো ঘুমাচ্ছে? অর্ণব মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মিস মারিয়া অর্ণবকে কোলে করে সোফায় বসিয়ে দিয়ে বলে, তুমি এখানে বসো, আমি ম্যামকে ডেকে আসি। বলেই যেতে নেয় মারিয়া। তৎক্ষণাৎ সোফা থেকে নেমে তার দু হাত দিয়ে মারিয়ার অ্যাপ্রন টেনে ধরে, আমাকে যেতে দাও, ম্যামকে ডাকতে হবে। অর্ণব মাথা নাড়িয়ে না বলে। মিস মারিয়া হাঁটু গেড়ে বসে অর্ণবের মাথায় হাত রেখে বলে, ম্যামকে না ডেকে দিলে সে যে অনেক রাগ করবে। অর্ণব এবারও মাথা নাড়িয়ে না বলে। মিস মারিয়া জিজ্ঞেস করে, কেন? অর্ণবের ছোট ঠোঁট দুটো আলতো খুলে ধীরে ধীরে বলে, মাম্মি ঘুমাবে। তুমি চাও আমি তাকে যেন না ডাকি? অর্ণব মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মিস মারিয়া অর্ণবকে সোফায় বসিয়ে দিয়ে বলে, ঠিক আছে, ডাকবো না। তোমার জন্য কিছু আনবো? অর্ণব মাথা নেড়ে আবারও সম্মতি জানায়। মিস মারিয়া চলে যায় রান্নাঘরে। অর্ণব সামনে থাকা ম্যাগাজিন থেকে কার্টুনের ম্যাগাজিন বের করে দেখতে থাকে। মেহেরিনের ঘুম ভাঙে বেশ বেলা করে। ঘুম ভাঙায়নি কেউ। ঘুম থেকে উঠে সবার আগে চোখ যায় সামনে দেয়ালে থাকা ঘড়ির দিকে। 11টা বাজে। এতক্ষণ ঘুমালো সে?
ভ্রু কুচকে বিছানার দিকে তাকাতেই দেখে অর্ণব নেই। তার কোলে একটা চাদর, সামনে তাকাতেই দেখে আলমারি খোলা, নিচে পড়ে আছে জামা কাপড়। মেহেরিন হেসে উঠে দাঁড়ায়। তার ঘাড় খানিকটা ব্যথা করছে। অ্যালার্ম ঘড়ি ধরেই বুঝতে পারে অ্যালার্ম বন্ধ ছিল। এটা যেন তার অর্ণবের কাজ, এটা বুঝতে দেরি হয় না। বাইরে থেকে আওয়াজ আসছে, মেহেরিন কিছু শুনতে পারছে। হেঁটে ব্যালকনির দিকে তাকাতেই দেখলো বাগানে অর্ণব খেলছে। তার মুখে স্নিগ্ধ হাসি। সকালের ঘুমটা অর্ণবের স্নিগ্ধ হাসি ছাড়া তৃপ্তি হয় না। পরক্ষণেই চোখ পড়ল আর একজনের দিকে। এটা আর কেউ না, নির্ঝর। মেহেরিন এখন খেয়াল করলো অর্ণব নির্ঝরের সাথে খেলছে। নির্ঝরকে এই সময় এখানে দেখে অবাক হলো মেহেরিন। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো নির্ঝরের দিকে। কারো দৃষ্টি আকর্ষণ পেয়ে নির্ঝর হুট করেই উপরে তাকালো। দেখলো মেহেরিন দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে তার দিকেই। তার অবাধ্য চুলগুলো উঠছে, আর এবার যখন উঠছে তখন এলোমেলো হচ্ছে। দুজনেই চোখাচোখি রইল না বেশিক্ষণ। হুট করেই অর্ণব ডেকে উঠল, মাম্মি। মেহেরিন চোখ সরিয়ে তাকালো অর্ণবের দিকে। মেহেরিনের মুখোমুখি বসে আছে নির্ঝর। তাকে খুব নার্ভাস লাগছে, বারবার হাত নাড়াচাড়া করছে সে। মেহেরিন চায়ের কাপে চুমুক দিয়ে বলে, কিভাবে জানলেন বাসায় আছি? নির্ঝর চমকে ওঠে। বলছি কিভাবে জানলেন আমি বাসায় আছি? তখন বুঝলেন বাসায় আছি। আপনি কি কিছু বলবেন? নির্ঝর চমকে মেহেরিনের দিকে তাকালো। মেহেরিন শান্ত গলায় আবারও বলল, বলছি আপনি কি কিছু বলবেন? নির্ঝর শুকনো ঢোক গিলল। সব মেয়ের সাথে নির্ঝর স্বাভাবিক হলেও মেহেরিনের কাছে সে একটু অস্বাভাবিক। তার মাঝে ক্লাবের সেই ঘটনা, কিভাবে বলবে তাকে? তবুও একটু সাহস আর দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, হ্যাঁ, আসলে আমার বন্ধুরা তোমাকে দেখতে চেয়েছে। সেই থ্রু আপনি পার্টি অর্গানাইজ করছেন, তাই তো? হ্যাঁ, তো তুমি কি আসবে? পার্টিটা যখন আমাকে নিয়ে, তো আমি না আসলে পার্টি কিভাবে হবে? তার মানে তুমি আসবে? যেতে তো হবে। তা কবে অনুষ্ঠান? রবিবার। ঠিকানা আর লোকেশন আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন চলি? এখনই চলে যাবেন? লাঞ্চ করে যান। না, সে আরেকদিন করব। এখন আমার অনেক কাজ আছে, আমি আসছি। বলেই নির্ঝর বের হতে নেয়। তখনই হুট করে দৌড়ে অর্ণব ছুটে আসে। পেছন থেকে ড্যাডি বলে ডাক দেয়। নির্ঝর প্যাকেট থেকে একটা চকলেটের প্যাকেট অর্ণবের হাতে দিয়ে বলে, ড্যাডি আবারও আসবে, ঠিক আছে অর্ণব? অর্ণব হেসে মাথা নাড়ে। নির্ঝর বিদায় দিয়ে চলে যায়। অর্ণবের ছোট্ট মনটা একটু ব্যথা পায়। নির্ঝর বেশ আয়োজন করে চারিদিকে সাজিয়েছে। তার পরনে কালো রঙের স্যুট। একে একে সব বন্ধু বান্ধবরা আসছে। চারিদিকে লাউড স্পিকারে গান বাজছে। কেউ নাচছে, কেউ ড্রিঙ্ক করছে। নির্ঝরের এক্স গার্লফ্রেন্ড থমাও এসে হাজির। নির্ঝর অপেক্ষা করছে অনামিকার। এই মেয়ে আসবে তো, তাকে আসতেই হবে, না এলে রিভেঞ্জ নেবে কিভাবে? ফরহাদ এসে পাশে দাঁড়িয়ে নির্ঝরের কাঁধে হাত রেখে বলে, তোর কি মনে হয় ভাবি আসবে? মেহু যখন বলেছে সে আসবে, তার মানে আসবেই। তাকে বলেছিস ক্লাবের কথা? লোকেশন পাঠিয়েছি। নির্ঝরের কথায় ফরহাদ দীর্ঘশ্বাস ফেলল। নির্ঝর তার কথা বুঝতে পারছে না। সে চারিদিক বারবার চোখ বোলাচ্ছে। অনামিকাকে খুঁজছে, কিন্তু ফরহাদের চিন্তা অন্য জায়গায়। মেহেরিন আদৌ এসব কিছু পছন্দ করবে তো? নির্ঝর অপেক্ষা অবশেষে শেষ হলো। অনামিকার গাড়ি ঢুকলো। গাড়ি থেকে সে বের হতেই ওপাশ থেকে বের হলো তার বয়ফ্রেন্ড। নিজের বয়ফ্রেন্ডের হাত ধরে এদিকেই আসছে সে। নির্ঝর একটা বাঁকা হাসি দিয়ে ক্লাবের ভেতর এলো। সবাই তাকে দেখে মিসেস চৌধুরীর কথা জিজ্ঞেস করলো। নির্ঝর হেসে ফোনের দিকে তাকালো। একটা মেসেজ এসেছে, মেহেরিন আসছে। নির্ঝর ডিজেকে বলল গানটা বন্ধ করতে, আর সবার উদ্দেশ্যে জোরে বলল, আমার হবু বউ আসছে। অনামিকা ঢুকেই শুনতে পেল এই অ্যানাউন্সমেন্ট। চারিদিকে লাইট বন্ধ করে দেওয়া হলো। একমাত্র দরজার আলো জ্বালালো। মেহেরিন আসতেই তার উপর আলো পড়বে। সবার মাঝে এক অস্থিরতা। কেউ আসছে, সবার চোখ সেখানে। ছোট ছোট পায়ে দৌড়ে ভেতরে এলো একটি ছেলে। ছেলেটিকে দেখে সবাই অবাক। জ্বলে উঠল সব সময়ের আলো। আলোর মাঝে নির্ঝরকে দেখে বাচ্চাটা ড্যাডি বলে তার কাছে দৌড়ে গেল। নির্ঝরও কোলে তুলে নিল তাকে। পরক্ষণেই প্রবেশ করলো মেহেরিন। কালো রঙের ওয়েস্টার্ন ড্রেসে বেশ মানিয়েছে তাকে। তার পায়ের হিলের আওয়াজে চারিদিক নিস্তব্ধ। নির্ঝরের কোলে থাকা বাচ্চাটা মেহেরিনকে দেখে বলে উঠল, মাম্মি। মেহেরিন হেসে বলে ওঠে, অর্ণব। বলেই নির্ঝরের কাছে আসে। একটা বাচ্চা নির্ঝরকে ড্যাডি আর মেহেরিনকে মাম্মি বলে ডাকাটা সবার মাঝে নীরবতা তৈরি করছে।
নির্ঝরও বেশ অপ্রস্তুত। তার ধারণা ছিল না মেহেরিন অর্ণবকে নিয়ে আসবে। তারও খানিকটা অবাক লাগছে, তার সাথে একটু বিরক্ত। তবুও সবার কৌতূহল মেটাতে নির্ঝরই হেসে বলে ওঠে, আমার হবু বউ মেহরিন বর্ষা খান, যে খুব দ্রুতই মেসেজ চৌধুরী হবে, আর এই আমাদের ছেলে অর্ণব। নির্ঝরের কথায় চারিদিক থেকে হাততালির আওয়াজ আসে, এছাড়া দু একটা হাসির শব্দও আসে। কেউ কেউ কটূক্তি করছে, নির্ঝর বেশ বুঝতে পারছে অর্ণবকে এখানে আনা মানে নিজের হাসির পাত্র করা। এটা সে বুঝলেও মেহেরিন বুঝতে পারেনি। এত মানুষজনের চেঁচামেচি শুনে অর্ণব খানিকটা ভয় পেয়ে গেল, আঁকড়ে ধরল নির্ঝরকে। নির্ঝর ব্যাপারটা বুঝতে দেরি করলেও মেহেরিন বুঝতে দেরি করেনি, সে দ্রুত অর্ণবকে নামিয়ে দিল। অর্ণব আঁকড়ে ধরল তাকে। মেহেরিন হাঁটু গেড়ে বসে অর্ণবের গালে হাত রেখে বলে, মামি এখানে আছি শোনা। নির্ঝরও বসে পড়ল অর্ণবের কাছে। কিছু জিজ্ঞেস করতেই মেহেরিন বলে ওঠে, এত লোকজনের চেঁচামেচি নিতে পারছে না অর্ণব। নির্ঝরের মুখটা মলিন হয়ে গেল, কি করবে বুঝতে পারছে না। ফরহাদ, ঈশান আর আরিফ এসে অর্ণবের কাছে বসে বলে, আমার নাম ফরহাদ, আমি তোমার ড্যাডির বন্ধু, তুমি আমাকে আঙ্কেল বলবে, ঠিক আছে? অর্ণব কিছু না বলে শুধু তাকিয়ে রইল। ঈশান বলে ওঠে, সামনেই একটা আইসক্রিমের দোকান আছে, তুমি কি গিয়ে আইসক্রিম খাবে? অর্ণব এবারও চুপ। আরিফ বলে ওঠে, তোমাকে এতগুলো চকলেট দিব? অর্ণব এবার তাকায় মেহেরিনের দিকে। মেহেরিন হেসে অর্ণবের গালে হাত রেখে, তুমি যাবে? অর্ণব কিছু না বলে ফরহাদের দিকে তাকায়। ফরহাদ তার হাতখানা এগিয়ে দিলে অর্ণব হাতটা ধরে নেয়। গুটি গুটি পায়ে সে বেরিয়ে যায় তাদের থেকে। মেহেরিন তাকিয়ে থাকে। নির্ঝর অনেক ভাবনা চিন্তার পর মেহেরিনের হাত ধরে বলে, চিন্তা করো না ফরহাদ, ওরা সবাই অনেক যত্ন নেবে অর্ণবের। মেহেরিন নিঃশ্বাস ফেলে নির্ঝরের দিকে তাকিয়ে বলে, সরি, আমি জানতাম না এরকম পরিবেশ হবে, তাহলে অর্ণবকে আনতাম না, ভুলটা আমার। দোষ খানিকটা আমারও, তোমাকে বলা উচিত ছিল। বলেই নির্ঝর হেসে দিল। মেহেরিন একটু পরেই বুঝতে পারলো হুট করেই নির্ঝরের সাথে সে কমফোর্টেবল হয়ে গেছে। মুহূর্তে বুঝতে পেরে নিজেই একটু অবাক হলো। মুহূর্তেই নির্ঝরের হাতের কথা মনে পড়লো। মেহেরিন তাকিয়ে দেখে নির্ঝর তার হাত ধরে আছে। মেহেরিনের কাছে অস্বস্তি লাগছে, আজ অনেকদিন পর কেউ তার হাতখানা এভাবে ধরল। মনে পড়ছে কারো কথা। মেহেরিন চোখ বন্ধ করতেই মনে পড়ে কারো মুখ ভেসে উঠল। হুট করেই কারো আওয়াজ পেয়ে চোখ মেলে তাকালো মেহেরিন। নির্ঝরের হাতটা দ্রুত ছেড়ে নিজের কাছে নিল। সামনে তাকিয়ে দেখে অনামিকা দাঁড়ানো। মেহেরিন হেসে বলে, হ্যালো। হাই, আমি অনামিকা। আমি চিনি তোমায়। অনামিকা হেসে বলে, তাহলে তো সব জানো আমার সম্পর্কে, তাই না? মেহেরিন অনামিকার কথার মানে বুঝলেও আর কথা বাড়ালো না। এদিকে নির্ঝর এদের দুজনের কথোপকথন শুনে মেহেরিনকে এক হাত দিয়ে নিজের কাছে টেনে অনামিকার দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলে, তা আমার হবু বউ কি সুন্দর গাইস? চারিদিক থেকে চিৎকার আওয়াজ এলো। অনামিকা হেসে চলে গেল সেখান থেকে। নির্ঝরের কথায় ডিজে আবারও গান চালু করে। ডিম লাইট জ্বালানো হলো। মেহেরিন এই ফাঁকে নির্ঝরের হাতে চিমটি কাটলো। নির্ঝর লাফিয়ে উঠল। মেহেরিন নির্ঝরের দিকে তাকিয়ে বলে, নিজের লিমিটের মাঝে থাকুন। বলেই মেহেরিন সামনে এগিয়ে গেল। নির্ঝর বিরক্ত হয়ে মেহেরিনের পিছন পিছন গেল। ও আচ্ছা, তাহলে এখন তোমার কাছে কি আমার এসব শিখতে হবে? তবে হ্যাঁ, তুমি কিন্তু খুব ভালো একটা টিচার হবে। কিভাবে অন্যের ছেলেকে নিজের ছেলের বাবা বানানো যায়, এটা তোমার চেয়ে ভালো আর কি করতে পারবে বলো? উপস্থিত সবার সামনে চেঁচিয়ে কথাগুলো বলল তমা। মেহেরিন অবাক হয়ে গেছে তমার কথা শুনে। অর্ণব তমার চেঁচামেচির আওয়াজে ভয়ে আঁকড়ে ধরে আছে মেহেরিনকে। নির্ঝর সবে ভেতরে এসে এসব কথা শুনে থমকে যায়। খানিকক্ষণ আগে মেহেরিন এসে একটা সফট ড্রিঙ্ক অর্ডার করলো। পরপরই নির্ঝর আসলো, সেও একটা সফট ড্রিঙ্ক অর্ডার করলো। মেহেরিন তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আবারও সামনে ফিরল। সবাই নাচছে। নির্ঝর মেহেরিনের পাশে দাঁড়িয়ে গানের তালে মাথা নাড়ছে। হঠাৎ মেহেরিনের কানের কাছে গিয়ে বলল, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। মেহেরিন নির্ঝরের দিকে ফিরে বলে, আমি জানি আমি সুন্দরী। আমার মতো এত সুন্দর করে কেউ কখনো বলেছে তোমায়? সবার বলা আর আপনার বলার মাঝে পার্থক্য আছে। আছে? কেউ কি কখনো তোমায় বলেছে তুমি চাঁদের মতো স্নিগ্ধ, ফুলের পাপড়ির মতো নরম? মেহেরিনের একটু কাছে এসে, তোমার এই হরিণী চোখ যে কারোর নজর কাটতে বাধ্য, যে কেউ তোমার এই চোখের মেয়ে পড়বে। মেহেরিন হেসে ওঠে। নির্ঝর ভাবে মেহেরিন হয়তো পটে গেছে, কিন্তু না। নির্ঝরকে ভুল প্রমাণ করে মেহেরিন বলে ওঠে, নির্ঝর, একটা কথা মনে রাখবেন, আমি আপনার গার্লফ্রেন্ড না যে আপনার এসব কথায় এক নিমিষে পটে যাব।
মেহেরিনের কথায় নির্ঝর চুপ হয়ে গেল। সে বুঝে গেছে মেহুকে এত সহজে পটাতে পারবে না, আর সবার মতো সে না, তাকে পটাতে গেলে অনেক কাঠ খড় পোড়াতে হবে। এর মাঝেই ড্রিঙ্কস এসে পড়লো। নির্ঝর ড্রিঙ্কের গ্লাসটা নিয়ে মুখে দিল। কয়েকজন বন্ধু ইতিমধ্যে এসে পড়লো মেহেরিনের সাথে কথা বলতে। মেহেরিন আর নির্ঝরকে একসাথে দেখে খুব প্রশংসা করে, তবে তারা মেহেরিনের ছেলে নিয়ে কোনো কথা জিজ্ঞেস করলো না। নির্ঝরও হেসে হেসে সামনে তাকালো, কারণ তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে অনামিকা। বেশ লাগছে এভাবে অনামিকাকে ঝালাতে। কাপল ড্যান্স শুরু হলো। একে একে সব কাপলরা এগিয়ে যাচ্ছে। অনামিকাও বাদ পড়েনি। নির্ঝর মেহেরিনকে তার সাথে যাবার কথা বলল, কিন্তু মেহেরিন সাথে সাথে না করে দিল। নির্ঝর মুখ বেজার করে সেখানেই বসে রইল। হুট করেই তমা এলো। তার সাথে নাচার জন্য নির্ঝরকে অফার করলো, তাও মেহেরিনের সামনেই। মেহেরিন খানিকটা অবাক হলো। তার মনে হচ্ছে এখানকার প্রত্যেকেই তাকে অপমান করতে উঠে পড়ে লেগেছে। নির্ঝর তমাকে না করে দিয়ে বলে ওঠে, তমা, আমার লাইফ পার্টনার আমার সঙ্গে দাঁড়ানো, তাকে রেখে তোমার সঙ্গে ডান্স করবো কিভাবে আমি? নির্ঝরের কথার ধারায় তমার রাগ হলো। সে কিছু না বলে সরে গেল সেখান থেকে। নির্ঝর এবার মেহেরিনের অনুমতি না নিয়েই তাকে নিয়ে চলে গেল নাচার জন্য। নির্ঝর মেহেরিনের হাতখানা ধরে নিজের কাঁধে রাখতেই মেহেরিন হাত সরিয়ে ফেলতে চাইল। নির্ঝর শক্ত করে মেহেরিনের হাত ধরে নিজের কাঁধে রেখে মেহেরিনের কানের কাছে বলল, সিন ক্রিয়েট করো না, আমি আর তুমি এখন না নাচলে অনেক কথা হবে এটা নিয়ে। অনেক কথা না, বলুন আপনার বন্ধুরা আপনাকে কথা শোনাবে। জানো যখন, তখন আমাকে হেল্প করো, যাতে ওদের কথা আমাকে শুনতে না হয়। কিন্তু আমি... প্লিজ মেহু। মেহেরিন কিছু বলতে গিয়েও বলল না। নির্ঝর মেহেরিনের কোমরে হাত রাখতেই মেহেরিন কেঁপে উঠল। শক্ত করে নিল নির্ঝরের কাঁধে রাখা হাতখানা। তারা দুজনেই একসাথে নাচলো কিছুক্ষণ, কিন্তু সবাই নাচ থামিয়ে ওদের নাচই দেখতে লাগলো। তাদের নাচ শেষ হবার পর সবাই একসাথে হাততালি হলো। মেহেরিন হেসে সেখান থেকে এক কোণে চলে এলো। নির্ঝরও এলো তার সাথে সাথে। মেহেরিন নির্ঝরকে বলল, একটু কল করে অর্ণবের খবরটা জানুন, খুব চিন্তা হচ্ছে, অনেকক্ষণ তো হলো। আচ্ছা, আমি কল করে আসছি। বলেই নির্ঝর বাইরে চলে গেল। মেহেরিন একাই দাঁড়িয়ে রইল সেখানে। তখনই অনামিকা এলো সেখানে। তাকে দেখে বলে উঠল, মনে হচ্ছে বেশ ভালোই আছো। আসলে কি বলো তো, আমি তোমাকেই প্রথম দেখলাম যে কিনা অন্যের জিনিস নিয়ে এতটা ভালো আছে। মেহেরিন প্রথম ভাবলো কিছু বলবে না, এড়িয়ে যেতে চাইল, কিন্তু পরক্ষণেই অনামিকা আবারও বলে ওঠে, নিজেকে খুব সুন্দরী ভাবো? মেহেরিন হেসে বলে ওঠে, আমি সুন্দরী, কিন্তু কথা হলো এখানে কে সুন্দর সেটা না। ও আচ্ছা, এখন তাহলে জ্ঞান দেবে? তোমাকে জ্ঞান দেবার প্রশ্ন ওঠে না, তুমি যথেষ্ট বুদ্ধিমান, তাই তো নিজ থেকে সরে গেলে। তুমি জানো আমাকে তুমি বাধ্য করেছো। বাধ্য করিনি, এটা তোমার সিদ্ধান্ত ছিল। ধরতে গেলে আমি এই বিষয় নিয়ে তোমাকে কোনো কথাই বলিনি। তুমি নিজের বিলাসিতার কথা ভেবে ভালোবাসার কথা ভুলে গেছো, এই তো। মেহেরিন। অনামিকা উঁচু গলায়, কেউ আমার সাথে কথা বলে না, তুমিও সে চেষ্টা করো না। হঠাৎ করেই গান বন্ধ হয়ে গেল। মেহেরিন আর অনামিকা খানিকটা অবাক হলো। কারো চিৎকারের আওয়াজ পাওয়া গেল। তমা চেঁচাচ্ছে, কিন্তু কার উপরে? মেহেরিন উকি দিয়ে দেখার চেষ্টা করতেই চমকে উঠে, এটা তো অর্ণব। মেহেরিন দ্রুত সেখানে যায়। অর্ণব মেহেরিনকে দেখি মাম্মি ডেকে তাকে জড়িয়ে ধরে। মেহেরিন তাকিয়ে দেখে তমার ড্রেসে আইসক্রিম জাতীয় কিছু লেগে আছে। খেয়াল করলো অর্ণবের হাতেও আইসক্রিম। তখনই প্রবেশ ঘটল ফরহাদের। ফরহাদ অর্ণবের দিকে তাকিয়ে বলে, অর্ণব ঠিক আছো? মেহেরিন হাঁটু গেড়ে বসে অর্ণবের কান থেকে ইয়ারফোন সরিয়ে দেয়। মূলত ইয়ারফোন অর্ণবের কানে ছিল বলে এখানকার চিৎকার চেঁচামেচি সে শুনতে পায়নি। এটা ঈশানের প্ল্যান ছিল যাতে এখানে অর্ণবকে নিয়ে আসতে পারে। অর্ণব হাতে আইসক্রিম নিয়ে মেহেরিনের কাছে ছুটছিল, কিন্তু মাঝখানে তমা চলে আসে আর তার হাতের আইসক্রিম তমার আইসক্রিমে পড়ে। এতেই তমা তুল কালাম কাণ্ড শুরু করে। মেহেরিন অর্ণবের মাথায় হাত বুলিয়ে বলে, অর্ণব সোনা ঠিক আছো? অর্ণব মাথা নাড়ে। তমা কর্কশ গলায় বলে উঠে, ওর কি হবে, ও তো ঠিকই আছে, মাঝখান থেকে আমার ড্রেসের 12টা বাজিয়ে দিল। তমা কথা বলার ভঙ্গিতে অর্ণব ভয় পেয়ে মেহেরিনকে জড়িয়ে ধরে। মেহেরিন তমার দিকে তাকালেই তমা চুপ হয়ে যায়। অর্ণবের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, অর্ণব, আন্টির ড্রেসে তুমি আইসক্রিম ফেলেছো? তমা বলে ওঠে,
আমি কি মিথ্যে বলছি নাকি? তুমি আর তোমার ছেলে এখন কি আমায় মিথ্যেবাদী প্রমাণ করতে চাও? ফারহাদ বলে ওঠে। তমা তমা আবারও চুপ হয়ে যায়। মেহেরিন অর্ণবকে আবারও জিজ্ঞেস করে, বাবা বলো। অর্ণব মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তমা বলে ওঠে, যাক, স্বীকার তো করলো। মেহেরিন হেসে অর্ণবের মাথায় হাত বুলিয়ে বলে, অর্ণব সোনার দোষ করলে সরি বলতে হয়। তুমি দোষ করেছো, আন্টিকে সরি বলো। অর্ণব তমার কাছে গিয়ে বলে, সরি আন্টি। তমা বিরক্ত মুখে অর্ণবের দিকে তাকায়। অর্ণব আবারও দৌড়ে চলে আসে মেহেরিনের কোলে। তমা ভ্রু কুচকায়। মেহেরিন দাঁড়িয়ে তমাকে বলে, তমা এখন তুমি অর্ণবকে সরি বলো। আমি কেন বলবো? ওর সাথে খারাপভাবে কথা বলেছো তাই। তোমার কোনো ধারণা আছে মেহেরিন, তোমার ছেলে আমার প্রিয় ড্রেসটার উপর কিভাবে আইসক্রিম ফেলে নষ্ট করে দিয়েছে? দোষ তোমার ছেলে করেছে, আর তুমি বলছো আমায় সরি বলতে? আমার ছেলে দোষ করে সরিও বলেছে, কিন্তু তুমি হয়তো জানো না একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয়। ও আচ্ছা, তাহলে এখন তোমার কাছে কি আমার এসব শিখতে হবে? তবে হ্যাঁ, তুমি কিন্তু খুব ভালো একটা টিচার হবে। কিভাবে অন্যের ছেলেকে নিজের ছেলের বাবা বানানো যায়, এটা তোমার চেয়ে ভালো আর কে করতে পারবে বলো? মেহেরিন অবাক হয়ে তাকিয়ে আছে তমার দিকে। ফরহাদ তমাকে একবার থামানোর চেষ্টা করলেও লাভ হয় না। এর মাঝেই নির্ঝর প্রবেশ করে। তার পিছু পিছু ঈশান আর আরিফ। নির্ঝর এসে দাঁড়ায় মেহেরিনের কাছে। অর্ণব নির্ঝরকে দেখে ড্যাডি বলে তার কাছে চলে যায়। তমা বলে ওঠে, বাহ, ছেলেকে খুব ভালো ট্রেনিংও দিয়েছো দেখছি। এটাও শিখতে হবে তোমার কাছে। নির্ঝর এসব শুনে রেগে বলে ওঠে। অর্ণব কেঁপে ওঠে। তমা ন্যাকামি করে নির্ঝরকে বলে, ও এখন তো সব দোষ আমার, কিন্তু এই ছেলেটা যে কি করলো কেউ দেখছে না। আমি কি করছি না করছি সবাই দেখছে। নির্ঝর তমার ড্রেসের দিকে তাকিয়ে বলে, তোমার ড্রেস নষ্ট হলে ঠিক করা যাবে, কিন্তু একটা বাচ্চাকে কষ্ট দিয়ে কথা বললে সেটা কখনো ঠিক করা যাবে না। তমা বলে ওঠে, তুমিও তো দেখছি এই বাচ্চাটাকে নিজের ছেলে বলে মেনে নিয়েছো, তা ভালোই করেছো। এছাড়া আর কি বা করতে তুমি? যদি একজন এসে তোমার গলায় ঝুলে পড়ে তাহলে তোমার কি করা উচিত? নির্ঝর তমাকে ধমক দিয়ে বলে, তমা, আর একটা কথাও তুমি বলবে না। বেচারা অর্ণব দুজনের এমন কথাবার্তায় ভয়ে কাঁপতে থাকে। মেহেরিন অর্ণবকে নিজের কাছে টেনে তার কানে ইয়ারফোন লাগিয়ে দেয়। অতঃপর অর্ণবের কপালে চুমু খেয়ে বলে, অর্ণব সোনা, ভয় পেও না, আমি এখানে আছি। মাম্মি তোমার সাথেই আছি। বাবাটা আমার। বলেই অর্ণবকে জড়িয়ে ধরে। অর্ণবও জড়িয়ে ধরে তাকে। তমা কিছু বলতে নিলে মেহেরিন তমার দিকে তাকিয়ে বলে, নিজের মুখ থেকে আর একটা শব্দ বের করলে তোমার জিভ টেনে ছেড়ে ফেলবো আমি। মেহেরিনের মুখে এমন কথা শুনে আশেপাশের সবাই থমকে যায়। নির্ঝর অবাক হয়ে মেহেরিনকে দেখে। তমা আরও বিরক্ত হয়ে কিছু বলতে নেবে, তার আগে মেহেরিন অর্ণবের গালে হাতে কপালে আবার চুমু খায়। অতঃপর ফরহাদের কোলে অর্ণবকে দিয়ে বলে, আপনি ওকে নিয়ে একটু গাড়ির কাছে যান, আমি আসছি। ফরহাদ অর্ণবকে নিয়ে বাইরে চলে যায়। মেহেরিন এবার দাঁড়িয়ে তমার দিকে তাকায়। তার ড্রেসের দিকে তাকিয়ে হেসে উঠে বলে, তোমার ড্রেসের চেয়ে আমার ছেলের পোশাকের দাম অনেক বেশি, এটা জানো? কি বললে তুমি? তুমি যেটা শুনলে ঠিক তাই বলেছি। একটু আগে কি বললে না, আমার কাছে তোমার অনেক কিছু শেখার আছে? হ্যাঁ, আসলে শেখার আছে। আমার কাছ থেকে তোমার এটা শেখা উচিত, কিভাবে নিজের আত্মসম্মান বোধ টিকিয়ে রাখা যায়। হাউ ডেয়ার ইউ! তুমি বলতে চাচ্ছ আমার আত্মসম্মান নেই? মেহেরিন একটা দীর্ঘশ্বাস ফেলে তমার কাছে গিয়ে বলে ওঠে, এক ছেলের সাথে ব্রেকফাস্ট, আবার দুপুরে অন্য ছেলের সাথে লাঞ্চ, সাথে আবারও আরেকজনের সাথে ডিনার। এরকম মেয়েদের আত্মসম্মান বোধ থাকে? মেহেরিন, চাচাবে না। চেঁচিয়ে কথা বলা আমি পছন্দ করি না। তোমার সম্পর্কে আমি কি জানি আর কি জানি না সেটা তুমি নিজেও জানো না। তোমার ফুল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি জানি। আসলে কি বলো তো, তোমার ব্যাকগ্রাউন্ড না আমার হবু বরের সাথে জড়িত, তাই একটু একটু খোঁজ খবর নিতেই হয়েছে। এতদিন আমার হবু বরের টাকায় বিলাসিতা করেছো, আর এখন যখন দেখছো তা নেই, তখনই তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি তোমার লিমিট ক্রস করছো। লিমিট ক্রস আমাকে শিখিও না। আমার লিমিট আমি জানি, কিন্তু তোমারটা বোধ হয় তুমি ভুলে গেছো। তমা কিছু বলতে নেবে, তখনই মেহেরিন হাত দিয়ে তাকে থামিয়ে দিল। হ্যান্ড ব্যাগ থেকে চেক বই বের করে তাতে নিজের সিগনেচার দিয়ে তমার হাতে গুজে দিয়ে বলল, টাকার হিসেবটা না হয় তুমি বসিয়ে নিও, যাতে এরকম ড্রেস আরও 10টা কিনতে পারো। তমা রেগে হাতের চেকটা গুটিয়ে নেয়। মেহেরিন হেসে বলে, এই তো গুড গার্ল। তবে তমা,
তুমি একটা কাজ ভালো করো, সেটা হলো কিভাবে অন্যের টাকার জন্য নাচতে হয়। আর আমি মেহেরিন বর্ষা খান এটা ভালো জানে কিভাবে টাকার জোরে অন্যদের নাচাতে হয়। আকাশ পাতাল তফাৎ তোমার আর আমার মাঝে, তাই লাগতে এসো না, না হলে। থমার গাল টেনে বলে, অনেক সুন্দর কিন্তু দেখতে তুমি, বলেই একটা বাঁকা হাসি দেয়। অতঃপর মেহেরিন বের হয়ে যায় ক্লাব থেকে। সবাই এতক্ষণ নিশ্চুপ দর্শকের মতো সব কিছু দেখছিল, নির্ঝরও তাই। মেহেরিন যেতেই তমার দিকে বিরক্ত চোখে তাকিয়ে স্যুট খুলে ঈশানের হাতে রেখে দৌড়ে বের হয়ে যায়। এদিকে তমা রাগে ফুসফুস করতে থাকে। মেহেরিন ক্লাব থেকে বের হয়ে এসে গাড়ির দিকে চলে যায়। সেখানে এসে দেখে ফরহাদ অর্ণবকে নিয়ে দাঁড়িয়ে আছে। মেহেরিনকে দেখে অর্ণব মাম্মি বলে ডাকে। ফরহাদ তাকে কোল থেকে নিচে নামিয়ে দেয়। অর্ণব দৌড়ে আসে মেহেরিনের কাছে। মেহেরিন মুচকি হেসে ফরহাদকে ধন্যবাদ দেয়। অতঃপর গাড়ির দরজা খুলে পেছনের সিটে অর্ণবকে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয়। ফরহাদ বলে ওঠে, চলে যাচ্ছ? অনেক রাত হয়ে গেছে, এখন চলে যাব। অতঃপর মেহেরিন সামনে সিটে দরজা খুলতেই নির্ঝর এসে ডাক দেয়, মেহু। মেহেরিন দরজা বন্ধ করে নির্ঝরের দিকে তাকায়। সাদা শার্টের গলায় খোলা টাইটা ঝুলছে। দৌড়ে আসায় চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। নির্ঝরকে দেখে ফরহাদ চলে যায় সেখান থেকে। নির্ঝরের গলা পেয়ে অর্ণব বলে ওঠে, ড্যাডি। অর্ণব শোনা, ড্যাডিকে টাটা দাও, আমরা চলে যাচ্ছি। গাড়ির ভেতর থেকে অর্ণব 2 হাত নেড়ে নির্ঝরকে বিদায় দেয়। মেহেরিন গাড়িতে ঢুকতে যাবে। নির্ঝর আবারও ডাকে মেহেরিনকে। মেহেরিন গাড়ির দরজা বন্ধ করে নির্ঝরের কাছে হেঁটে আসে। নির্ঝর বলে ওঠে, মেহু, সরি, আই এম সো সরি। আমি সত্যি জানতাম না তোমার এত ক্ষোভ ছিল তোমার ওপর। ক্ষোভ থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু নির্ঝর। একটু থেমে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, এইভাবে আমাকে আর আমার ছেলেকে অপমান না করলেও পারতেন। নির্ঝর মেহেরিনের এই কথার জন্য একদম প্রস্তুত ছিল না। সে কিছু বলতে যাবে, কিন্তু তা শোনার অপেক্ষা মেহেরিন করল না। সে তৎক্ষণাৎ সেখান থেকে হেঁটে গাড়িতে গিয়ে বসল। গাড়ি স্টার্ট দিল। নির্ঝর দূর থেকেই মেহু বলে ডাকলো, কিন্তু তা মেহেরিনের কানে পৌঁছালো না। মেহেরিন চলে গেল।